ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত দর্শক। আমাদের সমসাময়িক যে বিষয়গুলো আমরা খবরে পাই সেই বিষয়ের একটি বিশ্লেষণধর্মী অনুষ্ঠান আমাদের নিয়মিত আয়োজন এই ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আমরা যে বিষয়টি দেখছি 5ই আগস্টের পর থেকে গেল বছরের শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে, অর্থাৎ গণ অভ্যুত্থানে তার সরকারের পতন ঘটার পর থেকেই নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। যদিও যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলো এই নতুন রাজনৈতিক বাস্তবতার কে নিয়ে এসেছে দেশে, অর্থাৎ দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, সেই জায়গা থেকে তারা একটি টার্মস ব্যবহার করে, সেটি হলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা আজকের যে বিষয় সেই বিষয়টি রেখেছি যে রাজনৈতিক বন্দোবস্ত বলতে আসলে তারা কি বোঝাতে চাচ্ছে। যদিও এটি গেল 6 মাসে বারবার এটি আলোচিত হচ্ছে। ঠিক এই মুহূর্তে 2-1 দিনের মধ্যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের কথা শোনা যাচ্ছে। ঠিক আজকে সন্ধ্যার পরে রাজধানী জুড়ে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে টক অফ দ্য টাউন যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। যদিও সেই বিষয়টি পরে প্রেস সচিবের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টা প্রেস সচিবের পক্ষ থেকে বিভিন্ন সূত্রে বলা হয়েছে না, নাহিদ ইসলাম পদত্যাগ করেননি। আমাদের আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছে SM সাইফ মোস্তাফিজ, আপনাকে স্বাগত। তিনি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এবং লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন হাসিব হাসান খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই বিষয়ে আপনাদের কোনো ভাবনা, আপনাদের জানতে চাওয়া থাকলে সেখানে কমেন্ট করতে পারেন। আমরা অনুষ্ঠান শুরুর আগে, মূল আলোচনা শুরুর আগে প্রধান শিরোনামগুলো দেখে আসতে চাই। কারো খবরদারি চলবে না, সুষ্ঠু ভোটের প্রস্তুতি চলছে বললেন সিইসি। বিগত 3 নির্বাচনে রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে অপরাধ বুঝে ব্যবস্থা নেবে সরকার। নির্বাচন পেছালে অস্থিতিশীল হবে দেশ, আশঙ্কা তারেক রহমানের। সরকারকে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান। ক্যাম্পাসে ছাত্রলীগের ভূমিকায় ছাত্রদল, অভিযোগ শিবিরের। মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে, পাল্টা বিবৃতি ছাত্রদলের। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর। জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার। এবং আগামী জুলাই থেকে শতভাগ আয়কর রিটার্ন অনলাইনে জমা দেওয়া যাবে, জানালেন এনবিআর চেয়ারম্যান। অর্থনীতি ইতিবাচক ধারায় ফিরেছে, দাবি বিডা চেয়ারম্যানের। দর্শক, শুনছিলেন শিরোনাম, সাইফ মোস্তাফিজ এবং ক্যাপ্টেন হাসিব হাসান খান, আপনারাও শিরোনামগুলো শুনছিলেন। এটি বেশ আলোচিত শব্দ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সাইফ মোস্তাফিজ, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আমরা ছোটবেলায় ইতিহাসে পড়েছি চিরস্থায়ী বন্দোবস্ত, জমিদার প্রথা, ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত করেছিল, সেটি আমরা শুনেছিলাম। আপনাদের এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গাটা আপনারা কিভাবে ব্যাখ্যা করুন? আচ্ছা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রথমে দেখা যেত যে আমাদের তাত্ত্বিক জায়গা থেকে অনেক রকম ব্যাখ্যা এসছে। তবে আমরা যখন এটাকে ওন করেছি, আমরা যারা তরুণরা আছি, নাগরিকরা আছি, যখন ওন করতে শিখেছি এবং আমাদের বয়ানটা যখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমরা মাঠে যখন মানুষের কাছে পৌঁছেছি, সে জায়গা থেকে আমরা তাদেরকে এই মেসেজটা দিয়েছি, আমাদের কাছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে যে পূর্বের বিগত সময়ে রাজনীতিতে ক্ষমতার যে অপব্যবহার ছিল, মানুষের কাছে গিয়ে যে চাঁদাবাজি করা হয় বা ভোট ডাকাতি, তারপরে সিন্ডিকেট, তারপরে এই সব রকমের যেসব মানে জিনিসপত্র সমাজে বিদ্যমান ছিল, রাষ্ট্রে বিদ্যমান ছিল এবং ক্ষমতায় যারা থাকতো তারা যে এই কাজগুলোকে অপব্যবহার করত, সেটা ভেঙে যেন আমরা মানুষের রাজনীতি করতে পারি, মানুষেরকে ক্ষমতায়নের জায়গা থেকে সেই জায়গাটা নিশ্চিত করতে পারি, সেটাই আমাদের কাছে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ঠিক আছে, আমরা খুব সাধারণভাবেই আমরা শুনলাম আপনার কাছ থেকে। যে বিষয়টি আমরা তাত্ত্বিকভাবে বলার চেষ্টা করেছেন আমাদের বিভিন্ন বিশেষজ্ঞরা, সেটি হলো যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান যেটি আসলে প্রতিষ্ঠান আকারে নেই কিন্তু সেটাকেই বলা হয় সব প্রতিষ্ঠানের মূল, সেটি হলো সংবিধান সংস্কারের কথা বলছেন। আমি যেটি জানতে চাই আরেকটি বিষয়, যে সংবিধানের ব্যাপারে আমি একটু অ্যাড করি। যেমন ধরেন যে আমাদের এই সংবিধানটা কিন্তু আসলে
আমার কাছে মনে হয় যে জনগণের না, এটা আসলে ৭২-এর যে সংবিধান এটা মুজিবীয় সংবিধান বা একটা দল কেন্দ্রিক সংবিধান। আপনি যদি দেখেন যে আমি একটা বিষয় যদি যোগ করি এখানে, আমরা এই কথাটি বিভিন্নভাবেই শুনছি যে এটি মুজিবীয় সংবিধান এবং একটি ৭২-এর সংবিধানটি জনগণের না। ঠিক আছে, এই জায়গাতে আপনাদের স্পেসিফিক কোনো ক্লজগুলো বলছেন কিনা যে এই ক্লজগুলো সরাসরি জনগণের, যেমন সংবিধানের ৪৬ নম্বর অনুচ্ছেদে আছে যে রাষ্ট্রের প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো ব্যক্তির যে কোনো কাজ তারা ভ্যালিড করতে পারবে। এরকম অনেক লুপহোল আছে যেটা বিগত ১৭ বছরে আওয়ামী লীগ এই সংবিধানকে ব্যবহার করে সেই জায়গাটা তারা অপব্যবহার করেছে এবং এটা কখনোই মানুষের জায়গা থেকে তারা ওন করতে পারেনি। এই সংবিধানের উপর দাঁড়িয়ে তিনটা অবৈধ ইলেকশন তারা দিতে পেরেছে। সংবিধানে যদি এই পাওয়ারটা থাকতো তাহলে তো তারা এরকম করে অবৈধ সরকারও গঠন করতে পারতো না এবং মানুষের উপরে তারা যেই অত্যাচার জুলুম চালিয়েছে সে তো এই সংবিধানের উপর ভর করে চালিয়েছে। তো মোট কথায় যে সংস্কারের যে আলাপটা বললেন, হ্যাঁ এই সংস্কার না হলে তো আসলে হবে না। আমাদের যে সিস্টেমগত যে জায়গাটা সেটা যদি আমরা পরিবর্তন না করতে পারি, আমরা এখনই দেখছি যে আমাদের যে সরকার ব্যবস্থা আছে সেখানে এখনও কিন্তু ফ্যাসিস্টের লোকজন আছে এবং এই কাঠামোটা আগের মতো আছে দেখেই কিন্তু অনেক জায়গায় কাজ করছে না এবং সেই মানুষগুলো পুনর্বহাল থাকাতে তারা ওই আগের এজেন্ডা বাস্তবায়ন করাতে ব্যস্ত বা এই সরকারকে কোনোভাবে সফল হতে না দেয়া। সেই জায়গা থেকে আমরা বারবার বলছি যে প্রত্যেকটা জায়গায় সংস্কার দরকার, সিস্টেমগত সংস্কার দরকার এবং এই জায়গাগুলোতে অবশ্যই আমাদেরকে সরকার থেকে বলে শুরু করে আমাদের যেসব রাজনৈতিক দলগুলো আছে এক ঐক্যমতের ভিত্তিতে এই জায়গাগুলোতে কাজ করা উচিত। আমি আরেকটি বিষয় জানতে চাই। ফ্যাসিস্ট আমলে যারা ছিলেন তারা বাংলাদেশের জনগণই এবং এখন যারা আছেন তারাও বাংলাদেশের জনগণ। ফ্যাসিস্ট আমলে যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং তার মন্ত্রী পরিষদের অনেক সদস্য এবং তার দল এবং দলের সরকারের ক্ষমতায় থাকা যে সদস্যরা তারা কেউ জেলে আছেন, কেউ পালিয়ে গেছেন, সেখানে আছেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে জনগণ সবাই কিন্তু ফ্যাসিস্ট সিস্টেমের মধ্যে যখন আসে তার কর্মকাণ্ড ফ্যাসিজমের মতো হতে পারে বা সে ইচ্ছায় বা স্বইচ্ছায় বা নিজ ইচ্ছায় বা অনিচ্ছায় সেটি মেনে নেয়। সেক্ষেত্রে আপনারা কি আসলে জনগণকেই বদলায় ফেলতে চান না ফ্যাসিস্ট সিস্টেমটাকে বদলাতে চান? আমরা ফ্যাসিস্ট সিস্টেমটাকে বদলাতে চাই এবং জনগণের আকাঙ্ক্ষাও কিন্তু ফ্যাসিস্ট সিস্টেমটা বদলানো। আপনি যদি দেখেন বর্তমানে যেসব রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু এই বিষয়গুলোতে এতটা সিরিয়াস না। তারা চাচ্ছে যে মানে পারলে কালকেই, আজকে পর্যন্ত গতকালকে বিএনপির বিভিন্ন বড় বড় নেতাদের আমি যেসব বয়ান বা বক্তৃতা দেখলাম তারা বলছে যে পারলে আজকেই তারা হচ্ছে যে ক্ষমতায় চলে যাবে বা নির্বাচন এখনই দিতে হবে। এই সিস্টেমগত চেঞ্জ বা এই জায়গাগুলো যে সংস্কার হওয়া দরকার সেটা তারা ওইভাবে বলছে না, কারণ এটার সুবিধাভোগী তারাও সামনে হবে এবং সেটার জন্যই আমরা মনে করি যে জনগণের জন্য যদি আমাদের আসলে কাজ করতে হয় এবং ৫ আগস্টের পরে আমরা যেভাবে স্বপ্ন দেখছি নতুনভাবে বাংলাদেশকে সাজানোর, সেখানে আমরা কখন নির্বাচন দিব সেটার আগে আমাদের এই বেসিক কাজটা যদি আমরা না করে যাই তাহলে এত মানুষ যারা আহত হলো, এত যারা নিহত হলো, এই মানুষদের সাথে বেইমানি করা হবে এবং আমাদের অপেক্ষা করতে হবে আবার ২০ বছর বা ২৫ বছর পর এরকম একটা অভ্যুত্থানের জন্য। ক্যাপ্টেন হাসিব হাসান খান। জি, তো আপনি নতুন প্রজন্ম, আমরা হলাম একটু পুরনো প্রজন্মের। তো আমরা যেহেতু পুরনো প্রজন্মের, এখন যে প্রসঙ্গটা এসেছে এটা হলো সমসাময়িক প্রসঙ্গ। আমি মনে করি যে সমসাময়িক প্রসঙ্গটাকে সঠিকভাবে বিশ্লেষণ করতে হলে আমাদের আসলে প্রয়োজন পুরনো ইতিহাসটা একটু জানা। পুরনো ইতিহাসটা যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে কিন্তু এই নতুন যে জিনিসটা নিয়ে আমরা কথা বলছি এটাকে বুঝতে পারবো না। তো আমরা যেহেতু পুরনো প্রজন্ম, আমরা ৭২ সালের ৭১ সালের স্বাধীনতা দেখেছি, ৭২ সালে যে সংবিধান রচিত হয়েছিল সেটাকে আমরা যদি বলি যে কনস্টিটিউশন কিংবা রাজনৈতিক বন্দোবস্ত ৭২ সালের সংবিধান, তো সেখানে আমরা দেখলাম যে ৪টা মূলনীতি ছিল। একটা হলো যে জাতীয়তাবাদ, তারপরে ছিল সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তো যখন এটা পার্লামেন্টে আসলো তখন পার্লামেন্টে এসে যখন প্রথমে বলা হলো যে আমরা বাঙালি, তখন কিন্তু আমরা হোঁচট খেলাম কিভাবে? যে তখন সংসদে মানবেন্দ্র নারায়ণ লারমা, হ্যাঁ উনি ছিলেন। উনি তখন সন্তু লারমার সাথে কোনো আত্মীয় ছিলেন জানি না, তবে উনি ওই সময় স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদে ছিলেন। উনি তখন সংসদে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে বললেন যে বঙ্গবন্ধু আপনি তো বলছেন যে ৭২-এর সংবিধানে
যে আমাদের নাগরিকের পরিচয় হলো আমরা বাঙালি, কিন্তু আমি তো বাঙালি না, তা আমি কি এই দেশের নাগরিক না? তখন শেখ মুজিবুর রহমান উনি উত্তর দিলেন যে তোরা সংখ্যায় কতজন, তোরা বাঙালি হয়ে যা। তখন তার এই কথার প্রতিবাদে এই মানবেন্দ্র নারায়ণ লারমা কিন্তু পদত্যাগ করেছিলেন সংসদ থেকে পদত্যাগ করে উনি ইসে চলে গেলেন, এই হিলট্রাক্সে চলে গেলেন। যে ওনার একটা দল ছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। তখন উনি এই হিলট্রাক্সের সবাইকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি কি বাঙালি, তোমার ইয়ে কি? তখন সে বললো যে আমি তো লারমা, আমি চাকমা, আমি মারমা, আমি তো বাঙালি না। তাহলে যদি তুমি বাঙালি না হও তাহলে তোমার তো রাষ্ট্র নাই, কারণ বাঙালি না হলে বাংলাদেশের নাগরিক আপনি হতে পারছেন না। তো তখন তাদেরকে বলা হলো যে তাহলে তো আমাদের দেশ নাই, তাহলে আমাদের একটা দেশের প্রয়োজন আছে। তো দেশ প্রয়োজন হলে আমাদেরকে তো যুদ্ধ করতে হবে এবং একটা নতুন দেশ তৈরি করতে হবে। তখন কিন্তু ওই মানবেন্দ্র নারায়ণ লারমা উনি এই জনসংহতির পাশাপাশি একটা সামরিক শাখা তৈরি করলেন, যেটাকে আমরা বলি শান্তি বাহিনী। এই শান্তি বাহিনীকে উনি তৈরি করলেন, তৈরি করে তাদেরকে অ্যাসাইন করলেন যে তোমরা এই পার্বত্য চট্টগ্রামের যে 3টা জেলা আছে এখানে জনমত তৈরি করা শুরু করো, যাতে আমরা যুদ্ধ করে একটা রাষ্ট্র পেতে পারি। এটা ছিল আমাদের প্রথম ধাক্কা জাতীয়, মানে আমাদের যে মূল চার নীতির, মানে যে রাজনৈতিক বন্দোবস্ত আমরা 72 সালে পেলাম। এর পরেরটা আমরা দেখলাম যে উনি বললেন সমাজতন্ত্র। তো সমাজতন্ত্রে এসে আমরা দেখলাম যে সমাজতন্ত্রে বলা হয়েছে যে সকল সম্পদ রাষ্ট্রের। তো তখন শেখ মুজিবুর রহমান করলেন কি, এই তখন আমাদের যে মিল কল কারখানা ছিল সব কিছু উনি জাতীয়করণ করলেন। এই জাতীয়করণের পরে আমরা কি দেখলাম যে তার যে শ্রমিক লীগ, তার আওয়ামী লীগ, এরা লুটপাট শুরু করলো এবং দ্রুত এই কলকারখানাগুলো, আমাদের জুট মিল ছিল, আদমজি ছিল, করিম জুট মিল ছিল, আদমজি জুট মিল তখন পৃথিবীর সবচেয়ে বড় সর্বোচ্চ জুট মিল। তো এইটা তখন লাভজনক প্রতিষ্ঠান। আমাদের সুগার মিলগুলো কারখানা ছিল, আমাদের ট্যানারি ছিল, যেখানে থেকে আমরা বলতাম গর্ব করে যে পুরো পাকিস্তান হলো পাকিস্তানের মূল অর্থনীতি, গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ এবং গোল্ডেন ফাইবার। এবং আমরা বলতাম, শেখ মুজিবুর রহমান বলেছেন যে আমরা শোষিত হচ্ছি কিভাবে, যে আমরা উৎপাদন করতেছি, বৈদেশিক মুদ্রা আনছি এবং সেই বৈদেশিক মুদ্রা দিয়ে বাংলাদেশের কোনো উন্নয়ন হচ্ছে না, সেটা পাকিস্তান তৈরি হচ্ছে। ঠিক আছে? তো উনি যখন এইগুলোকে যিনি রাষ্ট্রীয়করণ করলেন, তখন দেখা গেল যে এইগুলো মুখ থুবড়ে পড়লো, একটা একটা করে লোকসানে চলে গেল। লোকসান হওয়ার ফলে কি হলো, আমাদের যে কৃষকরা পাট উৎপাদন করতেন সেই কৃষকরা বিপদে পড়ে গেলেন, কারণ পাট উৎপাদন করার পরে এই পাট তারা কোথায় বিক্রি করবেন? আদমজি তখন লোকসান, করিম লোকসান, এবং খুলনা অঞ্চলে অনেক জুট মিল ছিল, তারা কিন্তু আর এই পাট কিনতে পারছিলেন না। ফলে আমাদের যে সোনালী আঁশ, যেটা আমাদের মূল সম্পদ ছিল, আমাদের দেশের সবচেয়ে বড় মূল সম্পদ ছিল সোনালী আঁশ, সেটা আমরা ধ্বংস হয়ে গেল। এই কৃষকরা কিন্তু আর এটাকে উৎপাদন করতে পারলেন না। অর্থাৎ আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাজনৈতিক বন্দোবস্ত, যেটা আমি বলছি যে আমরা 4টা মূলনীতির উপরে কথা বলছি, যে 4টা মূলনীতি দিয়ে যে বন্দোবস্ত হলো, সেখানে আমরা প্রথম তো দেখলাম যে ওই বাঙালি জাতীয়তাবাদে পার্বত্য চট্টগ্রাম অগ্নিগর্ভ। সেকেন্ড হলো যে আমাদের শিল্পগুলো সব ধ্বংস হয়ে গেল এই সমাজতন্ত্রের কথা বলে। এরপরে আসলেন উনি গণতন্ত্রের কথা বললেন। তো গণতন্ত্র, ওনার গণতন্ত্রটা একটু বুঝতে হবে আমাদের, যে উনি কি গণতন্ত্র বলেছিলেন। তো একটা স্বাধীন রাষ্ট্র যখন হয়, একটা ভূখণ্ড যখন তৈরি হয়, তখন ভূখণ্ডের আসলে 3টা বাহিনী লাগে ভূখণ্ডকে প্রোটেক্ট করার জন্য। একটা হলো যে একটা মিলিটারি প্রয়োজন হয়, ঠিক আছে, আরেকটা প্রয়োজন হয় সেই মিলিটারিটা যুদ্ধের জন্য, আরেকটা প্রয়োজন হয় শান্তির সময় একটা প্যারামিলিটারি থাকবে, আর দেশের ভিতরে যে আইন শৃঙ্খলা সেটার জন্য একটা পুলিশ বাহিনী থাকবে, ল এনফোর্সমেন্ট এজেন্সি। তা আমাদের কিন্তু এই 3টা ছিল স্বাধীনতার পরপরই। এবং আমাদের যে 3টা বাহিনী ছিল, দে ওয়ার অল রিভল্টেড। স্বাধীনতার আগে এই সেনাবাহিনী, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তারা রিভল্ট করেছেন, এবং ইপিআর রিভল্ট করেছেন, রাজাবাগে পুলিশ রিভল্ট করেছেন। রিভল্ট করে তাদের বাচ্চা কাচ্চা সব ফেলে দিয়ে তারা কিন্তু ভারতে গেছেন, ভারতে যে এই দেশ স্বাধীন করেছেন। সুতরাং তাদের যে ভিতরে যে দেশপ্রেমের ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ ছিল না। কিন্তু আমরা দেখলাম যে উনি গণতন্ত্রে এসে
এই মিলিটারি ছিলেন, প্যারামিলিটারি ছিলেন, পুলিশ ছিল, কিন্তু উনি একটা ফোর্থ বাহিনী তৈরি করলেন, সেটার নাম হলো রক্ষী বাহিনী। সেটার মূল কাজ কি ছিল? হ্যাঁ, সেটার মূল কাজ হলো, সেখানে আমরা দেখব যে গণতন্ত্র হত্যা, যে উনি ওই যে প্রথম দুটা কিন্তু তিনি হত্যা করেছেন, একটা হলো যে জাতীয়তাবাদ, এরপরে হলো সমাজতন্ত্র, এখন গণতন্ত্র কিভাবে উনি হত্যা করলেন। এই রক্ষী বাহিনী তৈরি করার পরে এই রক্ষী বাহিনীকে লিডার করে দেওয়া হলো তোফায়েল আহমেদকে। তো তোফায়েল আহমেদ করলেন কি, এই যে আওয়ামী লীগের একদম উঠতি বয়সী যারা নেতাদের ছিলেন তাদের সাথে কোঅর্ডিনেশন করে ওনারা ওই সময় আমাদের একটা রাজনৈতিক দল তৈরি হয়েছিল, যেটাকে বলতাম আমরা জাসদ একটা রাজনৈতিক দল। তারা সমাজতন্ত্র কায়েমের জন্য তাদের একটা দীর্ঘ ইতিহাস আছে, সেটা আমরা অন্য এক সময় আলাপ করতে পারি। তো তাদেরকে আমরা কিন্তু আক্রমণ করলাম এই রক্ষী বাহিনী দিয়ে, এবং জাসদের তখন আমরা দেখলাম যে আরেকটা বিষয়টা এমন ছিল যে জাসদের উদ্ভবের পরেই রক্ষী বাহিনীর উদ্ভব, জাসদকে দমন করার জন্য। শুধু জাসদ না, ওই সময় কোথায় সিরাজ শিকদার, হ্যাঁ ওই সিরাজ শিকদার হলো ওইখানে। ওই সময় আমাদের যে আপনাকে 60-এর দশকটা বুঝতে হবে, 60-এর দশকে হলো আমাদের তৃতীয় প্রজন্ম, আমি বলি যে কারণ হলো আমাদের প্রথম প্রজন্ম হলো শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, যারা বাঙালি মুসলমানরা যারা ইংরেজি শিক্ষা গ্রহণ করেছিল, কারণ ব্রিটিশের পরে আমরা কিন্তু ইংরেজি শিখি নাই আমাদের পূর্বপুরুষরা। তো আমাদের প্রথম বাঙালি মুসলমান যারা যারা এই ইংরেজি শিখলেন তারা হলো শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন, তারপরে আপনাদের আবুল হাসেম, এরা হলো একে ফজলুল হক। এরা তখন ইংরেজি শিখলেন এবং এরা কিন্তু এই রাজনীতিতে আসলেন, এবং তারা তাদের একটা দীর্ঘ ইতিহাস আছে। তারা তিনজনই আমাদের এই যে খাজা নাজিমুদ্দিন, তারপরে শহীদ সোহরাওয়ার্দী এবং একে ফজলুল হক ব্রিটিশ বাংলায় কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিন নেতার মাঝারে আছে, এবং তারা কিন্তু ব্রিটিশ বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন। ঠিক আছে, তো এইখানে আমরা দেখলাম, সেই প্রসঙ্গে আমরা যাব, কিন্তু আমরা দেখলাম এই যে গণতন্ত্র হত্যার জন্য যে রক্ষী বাহিনী, সেই কিন্তু এই সিরাজ শিকদারদের হত্যা করলো। কারণ তখন সমাজতন্ত্রকে করার জন্য আমাদের, যেহেতু আমরা তখন গরিব ছিলাম, আমাদের সমাজতন্ত্রের প্রতি আমরা আকর্ষিত হয়ে গিয়েছিলাম। ছাত্র সমাজ, তৃতীয় যে যারা লেখাপড়া করেছেন তাদের মধ্যে দুইটা ভাগ ছিল। একটা হলো তারা ভেবেছিল যে সমাজতন্ত্র কায়েমের জন্য মাও সেতুং যে কথা বলেছেন, দ্য পাওয়ার অফ পলিটিক্স ইজ কাম ফ্রম দ্য ব্যারেল অফ উইপন, মানে বন্দুকের নল থেকে রাজনৈতিক শক্তি বেরিয়ে আসে। তো সেটাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক দল আমাদের হয়েছিল, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, যারা হক সাহেব ছিলেন, তোহা সাহেব ছিলেন, তারা ছিলেন, সিরাজ শিকদার ওনারা ছিলেন। তো আরেকটা হলো যে রুশকে কেন্দ্র করে সেখানে ছাত্র ইউনিয়নরা ছিলেন। এবং ওই সময় আমরা দেখেছি যে আপনার ছাত্রলীগের ভিতরে আমরা একজনকে দেখলাম, সিরাজুল আলম খানকে। তো সিরাজুল আলম খান উনি তখন কাজী আরিফকে সাথে নিয়ে এবং আমাদের রাজ্জাক সাহেবকে সাথে, বৈজ্ঞানিক সমাজতন্ত্র না, তখন তারা করেছিলেন 62-63 সালে নিউক্লিয়াস। আচ্ছা, এই নিউক্লিয়ারটা গঠন করলেন তারা। তাদের মূল বিষয়টা ছিল যে নিউক্লিয়াসই পরে মুক্তিযুদ্ধের যে সশস্ত্র সংগ্রাম, রাজনৈতিক যে বন্দোবস্ত তারা চেয়েছিলেন সেটা হলো সমাজতন্ত্র ভিত্তিক। তো সমাজতন্ত্র ভিত্তিকের জন্য ছাত্রলীগ যেহেতু আওয়ামী লীগের একটা দল, শুধু আওয়ামী লীগ তো একটা বুর্জোয়া দল ছিল। ওই সময় মনে হয় ছাত্রলীগ আওয়ামী লীগের সরাসরি দল ছিল না। যে জায়গাটায় আমরা আসতে যাচ্ছিলাম, যে আপনি যেটা বলছিলেন যে রক্ষী বাহিনীর, আমরা 71 সালে একটি রাজনৈতিক বন্দোবস্তে পৌঁছালাম এবং একটি সেটেলমেন্ট হয়ে গেল, সেখান থেকে রক্ষী বাহিনীর উদ্ভব, রক্ষী বাহিনী উদ্ভব, তারপর বাকশাল উদ্ভব, তারপরে কিন্তু একটি রাজনৈতিক বন্দোবস্ত এসেছে। এখানে আসি, যখন রক্ষী বাহিনী আসলো, রক্ষী বাহিনী এসে যখন এই ছাত্রদেরকে মারা শুরু করলো, আমরা তখন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 মার্ডার, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এই জাসদ নেতারাও বেশ মেধাবী ছিল, সবাই ছিল, বাংলাদেশের অ্যাসেট। এখনো যারা আছেন, হাসানুল হক, যদিও তারা শেখ হাসিনার সাথে ছিলেন কিন্তু বিভ্রান্ত হয়েছেন, হাসানুল হক, নুরুল হক। আমি শেষ করি, এখানে এসে দেখলাম যে ওনার গণতন্ত্রে উনি শেষে এসে যখন দেখলো যে দেশের আর আমাদের অর্থ মানে অর্জনের কোনো ওয়ে নাই আমাদের, তখন কিন্তু আমরা দেশ হিসাবে আমরা যে বৈদেশিক মুদ্রা আয় করব সেটা কোনো ছিল না। তা আমরা পুরোপুরি তখন নির্ভর হয়ে গেলাম হলো এই যে মানে বিদেশিদের সাহায্যের উপরে। সেখানে কিসিঙ্গার বললেন যে বাংলাদেশের একটা তলাবিহীন ঝুড়ি, ঠিক আছে। এবং শেখ মুজিব তখন বললেন তার আত্মপক্ষ সমর্থনের জন্য, তিনি বললেন
যে পাকিস্তানিরা সব নিয়ে গেছে, উনি এই শুধু দেখে গেছে এই চোরের দল, চাটার দল, এদেরকে যদি উনি নিয়ে যেতেন তাহলে আমি বাঁচতাম, এ কথা তিনি বললেন। তো তিনি যখন এই কথা বলতেছেন তখন তার পাশে দাঁড়িয়ে আছে হলো গাজী গোলাম মোস্তফা। তো গাজী গোলাম মোস্তফা তখন হলো, আপনারা জানেন যে রেড ক্রিসেন্টের উনি চেয়ারম্যান ছিলেন এবং পৃথিবীর যত সাহায্য সহযোগিতা এসেছে টাকা পয়সা সব কিন্তু রেড ক্রিসেন্টে এসেছে। ওখানে প্রধান হলো গাজী গোলাম মোস্তফা। এই গাজী গোলাম মোস্তফা তখন এই যে মেজর ডালিম বলেছেন যে তার ওয়াইফ এবং তাকে সে হাইজ্যাক করেছিলেন। তো হাইজ্যাক করতে এই গাজী গোলাম মোস্তফার বিরুদ্ধে শেখ মুজিব কোনো পদক্ষেপ নিলেন না। আমরা মোটামুটি এই বিষয়গুলো উনি না নিয়ে কি করলেন, ওই ডালিমদেরকে চাকরিচ্যুত করলেন। তারপরে যখন আমাদের বিভিন্ন পত্রিকা যখন শেখ মুজিবের বিরুদ্ধে লেখালেখি শুরু হলো তখন উনি এক পর্যায়ে এই পত্রিকা সব বন্ধ করে দিলেন। এরপরে উনি সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে দিলেন, বাকশাল তৈরি করলেন। ঠিক আছে, এই বাকশাল যখন তৈরি হলো তখন কিন্তু প্রত্যেক অ্যাকশনের যে রিয়াকশন আছে, তো ওই যে সেনাবাহিনী যারা নিজেদের বউ ছেলে মেয়ে দেশে ফেলে দিয়ে যারা বিদেশে গিয়েছিলেন যুদ্ধ করতে, তো তখন তারা দেখলো যে আমরা তো এই রাষ্ট্র চাই না, উই ওয়ান্ট এ গণতান্ত্রিক রাষ্ট্র, যে রাষ্ট্রর সাথে এই যে ৭২-এর সংবিধান এটা ঠিক নাই। ঠিক আছে, তখন আপনার এই আওয়ামী লীগেরই কিছু নেতা, এই কর্নেল রশিদ তার বক্তব্যে বলেছেন, সে বলেছেন যে আওয়ামী লীগের নেতা এরকম আপনার খন্দকার মোস্তাক, উনি ওদেরকে বলল যে হ্যাঁ আমরা গণতন্ত্রে ফেরত যেতে পারি, কিন্তু ওই শেখ মুজিবকে নিধন করতে হবে, ওনাকে মারতে হবে, নিধন না উৎখাত করতে হবে না। ওনাকে বলেছিলেন, আমি কর্নেল রশিদের বক্তব্য শুনেছি, কর্নেল রশিদকে উনি বলেছিলেন যে তোমরা যদি ওনাকে অ্যারেস্ট করে রাখো তাও হবে না, ওনাকে মানে করতে হবে, এলিমিনেট করতে হবে, না হলে আমরা পারবো না। তখন কর্নেল রশিদ ফারুকের রাজ্যে এই যে 15 আগস্ট ঘটালো, হওয়ার পরে এই যে আমাদের এই আরেকটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ৭২-এর বন্দোবস্ত শেষ হলো। এরপরে আমরা দেখলাম যে অনেক চড়াই উতরে আমরা জেনারেল জিয়াকে পেলাম। এটা জেনারেল জিয়া আসলেন, সামরিক মানে বাহিনীর প্রধান, উনি সামরিক শাসক। আমরা একটু কানেক্ট করতে চাই ওদের এই 2024-এর সাথে, আমরা একটু দ্রুত কানেক্ট করতে চাই, আমরা একটা বিরতিতে যাব, আপনি শেষ করবেন। জি জি না, আমি কানেক্ট করতে চাচ্ছি, দ্রুত কানেক্ট করছি। তো জেনারেল জিয়া আসলেন, তো জেনারেল জিয়া এসে উনি আবার কিন্তু গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। প্রথম এসে উনি সংবিধানকে সংশোধন করলেন। উনি বললেন যে এই যে বাঙালি জাতীয়তাবাদ হবে না, উনি তখন বাংলাদেশি জাতীয়তাবাদ দিলেন। তখন মানে ওই যে সমস্যা, হিল ট্যাক্সের সমস্যা, উনি কিন্তু একটা রাজনৈতিক সমাধান দিলেন। এরপরে উনি জেনারেল জিয়া ওই যে জাতীয়করণ করা হয়েছে যে মিল কারখানা, যেগুলো যে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, এবং তিনি বহুদলীয় গণতন্ত্রের জন্য রাজনীতিগুলো করলেন। এবং একটা পর্যায়ে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল সেই আওয়ামী লীগও রাজনীতি শুরু করলো। আমরা ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আমরা আমাদের ক্যাপ্টেন হাসিব আমাদের যে ইতিহাসটি বলছিলেন সেটির সাথে 2024-এর যে রাজনৈতিক বন্দোবস্ত তার একটি যোগসূত্র খুঁজতে চাই। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও মূল আলোচনায় যুক্ত হব। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও স্বাগত। দর্শক, আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা চাইলে সেখানেও কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সাইফ মুস্তাফিজ, আপনার কাছে আসতে চাই, যে হিস্ট্রিগুলো আমরা শুনছিলাম ক্যাপ্টেন হাসিব খান তারা সেই হিস্ট্রির এখন সরাসরি ছিলেন। আমরা যে বিষয়টি ক্যাপ্টেন হাসিবকেও বলছিলাম যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের, যদি বলি বাংলাদেশের কপালে বেশ কয়েকবার এসেছে, এই সৌভাগ্য খুব কম দেশেরই হয়, কিন্তু আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তগুলোকে কোনো না কোনোভাবে আমরা ভেঙে ফেলতে বাধ্য হয়েছি। সেই জায়গাতে আপনি 2024-এর যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, আপনারা যারা এই আন্দোলনের সবচেয়ে সামনে ছিলেন, তারা বাংলাদেশের পিছনের এই 50 বছরের ইতিহাসে যে কয়বার রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন হয়েছে সেটার সাথে সংযোগ কীভাবে ঘটান? দেখুন, আমার বিজ্ঞ সমালোচক ইতিহাসের যে পার্টটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তাদের জানা উচিত। যে 4টি মূলধারার কথা বলেছেন এবং 4টি যে তখনই ফেল করেছে সেটাও উনি আলোচনায় বলে দিয়েছে।
এবং ফেল করার থ্রুতেই যে রক্ষী বাহিনী গঠন করা, মানে আমি লাস্ট যে 17 বছরের 16-17 বছর যে শেখ 17 বছরের হাসিনার কোনো মিল পাওয়া যায় কিনা শাসন বললে মানে একটা আপডেট ভার্সন আমি দেখতে পাচ্ছি, মানে তার বাবার যেই কার্যক্রম ছিল তার শাসন আমলে, তার একটা আপডেট ভার্সন শেখ হাসিনা হচ্ছে যে এই 15-17 বছরে সেটা আরো ত্বরান্বিত করেছে, লাইক আইফোন প্রো ম্যাক্স, হ্যাঁ মানে আইফোন প্রো বাক্সাল ম্যাক্স, বাকশাল প্রো ম্যাক্স। তো সেটাই সে মানে মানে একটা গণতান্ত্রিকের মানে মোড়কে মিডিয়া হাউস দখল করে আপনার সবকিছু দখল করে বাইরের সামনে দেখেছেন না আমরা খুব গণতান্ত্রিক, খুব সুষ্ঠুভাবে ভোট হয়, ভোটের পার্সেন্টেজ 60%, এরকম করে একটা বাইরে একটা ন্যারেটিভ দাঁড় করেছে, যেটা তো হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। আর মানে মিল করার ক্ষেত্রে যে জায়গাটা আমি বলবো, আমাদের এর আগেও সুযোগ এসছে, জিয়া রহমান সাহেবের কথা বললেন, উনি অ্যাজ এ প্রেসিডেন্ট আমার মনে হয় যে সে ভালো কাজ করেছেন, সেটা আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু সে জায়গায় আমরা একবার হোঁচট খেয়েছি, হোঁচট খাওয়ার পর আমরা দেখেছি এরশাদ এসেছেন এবং তিনি তার যে স্বৈর শাসন আমল সেটাকে পতন ঘটাতেও জীবন দিতে হয়েছে এবং সেখানে মূলত নেতৃত্ব দিয়েছিল রাজনৈতিক দলগুলো। সেখানে অনেকে বিশ্লেষকরা বলেন যে রাজনৈতিক দলগুলোর অভ্যুত্থান ছিল। হ্যাঁ, সেটা রাজনৈতিক দলগুলোর অভ্যুত্থান ছিল এবং সেখানেও কিন্তু আসলে ছাত্র জনতাই মূল ভূমিকাটা পালন করেছে। কিন্তু এইবার আর ওইবারের মধ্যে পার্থক্য হচ্ছে যে সে সময় পালন করার পরে ছাত্ররা সব ঘরে ফিরে গেছে, তরুণরা আসলে ওই জায়গাটা নেয়নি, বরঞ্চ রাজনৈতিক দলগুলোর উপর একটা ভরসা করেছে যে হ্যাঁ তারা হচ্ছে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা তিন জোটের যে রূপরেখা দিয়েছে সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং সেটি কেউ মানেননি পরে। হ্যাঁ, কেউ মানেননি এবং যখন দল ক্ষমতায় আসলো বা যে রাজনৈতিক দল তারা আশাহত হয়েছিল, যে রাজনৈতিক দল আসলো তারাও কিন্তু এরকম বিভিন্ন দফা বা বিভিন্ন ম্যান্ডেট নিয়ে এসেছিল, সেই জায়গা থেকে কিন্তু তারা ফেলার হয়েছে এবং তার পরবর্তীতে যারা এসে তারাও ফেলার হয়েছে। একসময় আবার আওয়ামী লীগ আসলো যখন, তারা তো টানা সেই জায়গাটা কোন পর্যায়ে নিয়ে গেছে, বাকশাল প্রো ম্যাক্সের যেই কথাটি আপনি বললেন সে যথার্থই বলেছেন, সেই জায়গাটায় তারা নিয়ে গেছেন। তো এইবারের যোগসূত্র জায়গাটা আমরা বলতে চাই যে এই জায়গায় আমরা ওই আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি, যে আমরা আসলে মানে অভ্যুত্থানে নেতৃত্ব দিলাম বা আমরা আমাদের প্রাণ দিয়ে দিলাম, এখন আমাদের আসলে ঘরে ফেরা যাবে না। বা আমাদের তরুণ জেনারেশনের মধ্যে আমরা দেখেছি যে রাজনীতির প্রতি অনীহা, মানে আমাদের মধ্যে একরকম ছিল যে না রাজনীতি কেন করবো, ভালো ছেলেমেয়েরা তো রাজনীতি করে না। তো সেই জায়গা থেকে বিষয়টা মানে এরকম যে ভালো ছেলেমেয়ের একটা ক্রাইটেরিয়া হলো তুমি রাজনীতি করবে না। হ্যাঁ, সেটা এরকম পর্যায়ে আসলে আমাদের সোসাইটি বা দেশের যে রাজনীতি বিগত সময়ে ছিল 50 বছরের, সেটা এইরকম একটা ন্যারেটিভ আমাদের জন্য স্ট্যাবলিশ করে দিয়েছে যে আমাদের ভালো ছেলেমেয়েরা আসলে রাজনীতি করে না। সেই জায়গা থেকে যখন এইবারের অভ্যুত্থানটি হলো, আমরা যারা ফ্রন্টে ছিলাম বা ব্যাক এন্ডে ছিলাম, আমরা সবাই একটা জায়গায় একমত হলাম যে এবার আসলে ঘরে ফেরা যাবে না। যার যে কাজ ছিল সব কিছু আমরা ক্লোজ করে আমার মনে হচ্ছে যে দেশ গঠনে আমাদের যুক্ত হতে হবে। আমাদের ইয়াং যারা প্রফেশনাল আছে তারা সেই কাজের পাশাপাশি তারা রাজনীতিতে একটা মানে সক্রিয় ভূমিকা রাখতে চায়, কারণ তারা বিগত সময় রাজনীতিবিদদের উপর ভরসা করে না। ভরসা না করার কারণ হচ্ছে যে আপনি দেখতে পারবেন যে যারা আমাদের অভ্যুত্থানেই বিভিন্ন দল যারা ছিল, তারা কনভেনশনাল যে রাজনৈতিক দলগুলো আছে, হ্যাঁ আছে, তাদের যে ভূমিকা ছিল অবশ্যই তারা মাঠে ছিল, তারা আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু মানে পিপল পলিটিক্সে যে জায়গাটা সেটা কিন্তু তারা কখনো কানেক্ট করতে পারেনি দেখেই রাজনীতি দলগুলোর কথায় মানুষ কিন্তু এরকম করে নেমে আসেনি। একটা আনকরা ছেলে আসিফ মাহমুদ, ওনার কথায় বাংলাদেশের থেকে মানুষ সব লাখে লাখে রাস্তায় নেমে গেছে। যে 6 তারিখে যেই ডাকটা দেওয়ার কথা ছিল সেটা যে 5 তারিখ নিয়ে ফেললো, তার ডাকে কিন্তু লাখ লাখ মানুষ চলে এসছে। কিন্তু আপনি যদি দেখেন এই যে লাস্ট 7ই জানুয়ারি যে ইলেকশনটা হলো, সেটা যেরকম একটা ডামি ইলেকশন ছিল, আমার মনে হয় যে বিএনপি বা অন্যান্য দলগুলোর যে আন্দোলন ছিল ওইটাও একটা ডামি আন্দোলন ছিল। তারা অপেক্ষা করছিল যে কখন ইউএসএ স্যাংশন দেবে। আন্দোলনও ডামি, হ্যাঁ আন্দোলনও ডামি ছিল, ইউএসএ কখন স্যাংশন দেবে এবং তারা কখন পড়বে। এই যে একজনের প্রতি যে আসলে মানে অপেক্ষা করা বা তার প্রতি যে একটা জায়গা নিয়ে সমঝোতার আন্দোলন এবং এই যে বিভিন্ন এজেন্সি তারপর এম্বাসির প্রতি একটা নির্ভরশীলতা, অমুক দল আসলে এই এম্বাসির সাথে তাদের ভালো কানেকশন থাকে, আর তারপরে তমুক দল আসলে এই এম্বাসির সাথে কানেকশন থাকে, এই জায়গাগুলো আসলে ভাঙতে হবে। আমরা ওই জায়গা থেকে বিষয় আসলে বলার লোভ সামলাতে পারছি না। আমরা গত 2-3 দিনে আমরা জুলকারনাইন শাহের খানের 4 পর্বের আন্দোলনের ইতিহাস দেখছি, সেখানেও বেশ এই আন্দোলনের বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন এমবেসির সাথে যোগাযোগ, এখানে যাওয়ার এই জায়গাগুলো জানতে পারছি, যদিও সেই হিস্ট্রিগুলো খুব কোড ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। এই জায়গাটিকে আপনি
কিভাবে এই জায়গাটা যুক্ত তো আসলে করবেন? খুব দুঃখজনক, মানে জুলকারনাইন সায়ের ভাই বা ওনারা যারা আছেন তারা এই অভ্যুত্থানের সময় তাদের অ্যাঙ্গেল থেকে কিন্তু মিডিয়াতে হোক বা তাদের জার্নালিজমের থ্রুতে হোক হেল্প করেছেন অবশ্যই, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এখন যেই ক্রেডিট নেয়ার যে একটা লড়াই চলছে, বিএনপি থেকে শুরু করে আমাদের ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলাম বা জুলকারনাইন সায়ের মতো যারা আছেন, তারা যে একটা সবাই মাস্টারমাইন্ড হওয়ার চেষ্টা করছে, এটা আসলে দুঃখজনক। সে সময়ে আমি এটা মানে বলে দিতে পারি যে নাহিদ ইসলাম সহ যে ফেসগুলো আসলে সামনে থেকে ছিল, তারাই মেন ডিসিশন মেকার ছিল, তারাই সেই রিস্ক টেকার ছিল। আশেপাশে আমি বলেছি যে ভাই এটা আসলে করা উচিত, তার পাশে আরেকজন হয়তো বা বলেছে যে এই যে পানি নেন, এই পানি খেয়ে আপনি কাজটাতে নামেন। এই অ্যাঙ্গেল দিয়ে যদি তারা এই ন্যারেটিভ দাঁড় করায় যে আসলে তারাই অভ্যুত্থানে এই মানে ব্যাক এন্ডে অমুক জায়গার সাথে কানেকশন করে, তমুক জায়গা থেকে কানেকশন করে আন্দোলনটা সফল করছে, এটা একদমই অ্যাবসলিউটলি রং, ভুল। প্রত্যেকের কিছু কিছু রোল ছিল। আমি আমার জায়গা থেকে ধরেন সময় দিয়েছি, বা আমি আমার জায়গা থেকে হয়তো খাবার দিয়েছি, জুলকারনাইন স্যার ভাই হয়তো বা তার জায়গা থেকে কোনো একটা হেল্প করেছেন, কিন্তু সামগ্রিকভাবে তাদের যে ন্যারেটিভস তারা লিখছেন এটা একদমই অ্যাবসলিউটলি রং, এবং এই পারসেপশনটা ভুল। আমি একটি বিষয়ে ক্যাপ্টেন হাসিব, আমরা ছোট একটি বিরতিতে যাব, তবে বিরতির আগে আমি একটি বিষয় উল্লেখ করি যেটি সাইফ মুস্তাফিজ বলেছেন, এটি তাৎপর্যপূর্ণ এবং এই জায়গাটিতে আপনি বলবেন। সেটি হলো ঠিক এই মুহূর্তে যদি সাইফ মুস্তাফিজের বয়স 30 থেকে 35 হয়, অর্থাৎ তার সামনে আমরা ধরে নিতে পারি আরও 25 থেকে 30 বছর সামনে আছে, যেটি 90-এর গণ অভ্যুত্থানে যে ছাত্ররা ছিলেন তারা ঘরে ফিরে গেলেন, কিন্তু কনভেনশনাল রাজনীতিবিদরা রাজনীতি এগিয়ে নিলেন। এখন যারা কনভেনশনাল রাজনীতিবিদ রয়েছেন, আমরা যারা তারকা রাজনীতিবিদকে চিনি, তাদের বয়স এরকম 50 থেকে 60 এবং সেই এই যে আপনি যেটি বলছিলেন যে পুরনো প্রজন্ম এবং নতুন প্রজন্ম, এই জায়গার মূল মিথস্ক্রিয়াটি কেমন হবে সেটি আমরা জানবো। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের ছোট্ট একটি বিরতি নিচ্ছি, দর্শক থাকুন আমাদের সঙ্গে, আমরা সেই মিথস্ক্রিয়াটি জানবো বিরতির পরে। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের আলোচনা সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশন, ফেসবুক এবং ইউটিউব পেজে। দর্শক, আমাদের বিষয় রাজনৈতিক বন্দোবস্ত, এবং এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে আপনি নিজেও যুক্ত হতে পারেন। যে কথাটি বলছিলাম ক্যাপ্টেন হাসিব, যেটি সাইফ মুস্তাফিজ বললেন যে এবার তারা চিন্তা করেছেন যে 90-এর অভ্যুত্থান বা 75-এর সেই সামরিক অভ্যুত্থান বা 71-এর মুক্তিযুদ্ধ, এই সব জায়গার থেকে এবার ছাত্রদের শিক্ষা, তাদের আলোচনা যে এবার তারা যেমন সামনে গণ অভ্যুত্থানে ছিলেন, আর তেমনি সেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে সেটিকে বাস্তবায়নের জন্য দেশ গড়ার কাজেও তারা নিয়োজিত হবেন। সেই জায়গাতে যে বিরোধটি হচ্ছে যে কনভেনশনাল রাজনীতিবিদরা, যারা আমাদের পেশাদার রাজনীতিবিদ, তাদের সঙ্গে এই তরুণদের এক ধরনের রাজনীতির মধ্যে যেতে হচ্ছে। আপনার মন্তব্য কি? আচ্ছা, এখানে মন্তব্য করার আগে আমি আরেকটু আমাদের পিছনের ইতিহাসটা দেখতে চাচ্ছি। সেটা হলো যে উনি বলেছেন যে আমরা স্বৈরাচার শাসক চলে আসলো, 90-তে আমরা আবার গণতন্ত্র পেলাম, এবং যা প্রথম নির্বাচনে জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলেন, এবং দ্বিতীয়তে আওয়ামী লীগ গেলেন, এবং তৃতীয়তে আবার আমরা দেখলাম যে জাতীয়তাবাদী দল আসলেন, তার সাথে আসলেন হলো জামাতে ইসলামও আসলেন। এই সময় আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এই পর্যন্ত কিন্তু রাজনীতি গণতন্ত্রই চলছিল, কিন্তু আমরা 2004 সালে এসে আমরা দেখলাম যে র্যাব তৈরি করা হলো। তো এই যে র্যাবটা তৈরি হলো, এই র্যাবটা কিন্তু যে আমরা রক্ষী বাহিনী যখন দেখলাম, সেই রক্ষী বাহিনীটা কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করেছিল রক্ষী বাহিনী। আর র্যাব যখন তৈরি হলো এবং র্যাবকে বলা হলো যে ক্রস ফায়ারের যে ক্ষমতা দেয়া হলো, সেই ক্রস ফায়ার তারা প্রথম করলেন হলো পিচ্চি হান্নানকে সন্ত্রাসী বলা হলো, শীর্ষ সন্ত্রাসীদের। এরপরে তারা কিন্তু আর সন্ত্রাসীদেরকে মারলেন না, না মেরে নিজের দলের নারায়ণগঞ্জের ডেভিডকে মারলেন। ঠিক আছে, তো তখন আমরা দেখলাম যে এই যে গণতন্ত্র কিন্তু তখন ছুটকে পড়ে গেল এই র্যাবের কারণে। এবং এই র্যাবকে ইউজ করে যখন আমরা দেখলাম যে অনেক নাটক হলো, তারপরে আপনার 111 হলো, একটা সামরিক শাসকরা আসলো, সব কিছু করে টোরে আবার শেখ হাসিনাকে আমরা দেখলাম ক্ষমতায় এসে বসলো। তো শেখ হাসিনা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করলেন। সেটা হলো আমরা গণতন্ত্রে বলি বাই দ্য পিপুল ফর দ্য পিপুল, তার মানে জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাজ করবে, দ্যাট ইজ দ্য ডেমোক্রেসি। তো উনি একটা নতুন ডেমোক্রেসি তৈরি করলেন, সেটা হলো বাই দি পুলিশ, বাই দি প্রশাসন, বাই দি মিলিটারি, ফর হারসেলফ
অ্যান্ড হার ফ্যামিলি এবং তার যে সাঙ্গপাঙ্গ। এই যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তিনি তৈরি করলেন, সেই রাজনৈতিক বন্দোবস্ত এটা কি রাজনৈতিক বন্দোবস্ত বলবেন না পারিবারিক বন্দোবস্ত না, বলবেন? এটা রাজনৈতিক বন্দোবস্ত। কারণ হলো যে উনি কিন্তু এটার সাথে সকলকে সম্পৃক্ত করেছেন। তিনি সেনাবাহিনীকে সম্পৃক্ত করেছেন, পুলিশকে সম্পৃক্ত করেছেন এবং প্রশাসনকে সম্পৃক্ত করেছেন। কীভাবে করেছেন? এরশাদ সাহেবেও করেছিলেন এভাবে। এরশাদ সাহেব যখন ক্ষমতা থাকার জন্য চেষ্টা করলেন, উনি তখন তার বিভিন্ন আর্মি অফিসারদেরকে নিয়ে এনে বিভিন্ন জায়গায় বসালেন এবং উনি চেষ্টা করলেন যারা চোর হোক, লোভ এবং লাভ, লোভ এবং লাভ হোক, এবং এই যে আমাদের দেশের যে মূল মেরুদণ্ড সেটা হলো যে আমাদের যে সততা, আমরা যে একটা মানে ভালো একটা জাতি ছিলাম, যার কারণে আমরা স্বাধীনতা যুদ্ধ করছি 71 সালে, এই জিনিসটা মেরুদণ্ডটা কিন্তু এরশাদ সাহেব ভাঙিয়েছেন। উনি আর্মি অফিসারদেরকে উঠে এনে এনে বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানে বসিয়েছেন এবং উনি চেষ্টা করেছেন যে তারা ডিসঅনেস্ট হোক। ডিসঅনেস্ট হলে তার ক্ষমতাটা মোরালিটি থাকবে। এইখান থেকে শিক্ষা নিয়ে শেখ হাসিনা যেটা করলেন যে বাই দ্য পুলিশ, তাহলে পুলিশ বাহিনীকে ডিসঅনেস্ট করতে হবে, এই আর্মিটাকে ডিসঅনেস্ট করতে হবে এবং প্রশাসনকে ডিসঅনেস্ট করতে হবে। যার কারণে উনি এই আর্মিদেরকে এরশাদ সাহেব চোর বানিয়েছিলেন, উনি বানিয়েছিলেন ডাকাত। এবং এই ডাকাতরা, এই সেনাবাহিনীর অফিসাররা, সেনাবাহিনী পুরোটা না, না আমি বলতেছি এই ডাকাতরা মানে সেনাবাহিনীর যে অংশটা ডাকাত হয়েছিলেন, আমি তাদের কথা বলছি। সেনাবাহিনী তো অ্যাজ এ হোল সেনাবাহিনী, কিন্তু যাদেরকে উনি সুযোগ দিলেন দুর্নীতি করার জন্য, তাদেরকে দিয়েই, ঠিক আছে, তাদেরকে দিয়েই তিনি তার একটা বলয় তৈরি করলেন। বাই দ্য পুলিশ, বাই দ্য মিলিটারি, এদের দ্বারা কিন্তু সেনা সদস্য এবং সেনা অফিসাররাও ডিপ্রাইভড হয়েছে। যেটাই হোক বাস্তবতা হলো তিনি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করলেন এবং এই রাজনৈতিক বন্দোবস্ত তিনি 2008 থেকে 2024 সাল পর্যন্ত ছিলেন ক্ষমতায় এবং 2081 পর্যন্ত 41 পর্যন্ত থাকারও সিদ্ধান্ত উনি নিয়েছিলেন। কিন্তু সমস্যাটা কি হলো? সমস্যা হলো এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন। সেই রিয়াকশনটা কোথায় হয়েছে? যে উনি যখন তার লোকজনদেরকে টাকা খাওয়ার রাস্তা করে দিয়েছেন, লুটপাটের রাস্তা, এরা কিন্তু লুটপাট করেছেন। লুটপাট করার পরে তাদের অর্থ কোথায় লুকাবে তারা এই অর্থটাকে ডলারে কনভার্ট করেছেন। ডলারে কনভার্ট করে যখন আমাদের দেশ থেকে নিয়ে চলে গেছেন, তখনই বিপর্যয়টা হয়ে এসছে। তখন কিন্তু শেখ হাসিনা দেখেছেন যে তার ব্যাংকে কোনো টাকা নাই, দেয়ার ইজ নো ডলার, কোনো বাংলাদেশ ব্যাংকে টাকা নাই। তখন কিন্তু আমরা যে এলসি খুলতে পারছি না। এটা বুঝতে পারছি। এরকম একটা ডায়লগ আমরা 73-74 সালেও শুনেছিলাম যে আমার কম্বলটিও শেখ মুজিব বলেছিলেন। হ্যাঁ, শেখ মুজিব বলেছেন। তো এই যখন ঘটনা ঘটলো, তখন উনি কিন্তু তার ফ্যাসিস্ট চেহারাটা বের করলেন ক্ষমতায় থাকার জন্য। তখন তিনি তাদের ছাত্ররা যখন আন্দোলনে আসলেন, উনি তখন একটা ঘটনা ঘটালেন যেটা আমাদের দেশের লোকরা হয়তো ভুলে গেছেন। ছাত্ররা যখন আন্দোলন করতেছে, তখন তার নিজের দলের থেকে লোকজন যে এই বিটিভি, তাদের দলের লোক কিন্তু ভাঙচুর করেছেন। এই যে সেতু ভবন, এটা কিন্তু তাদের দলের লোকরা আক্রমণ করেছেন, পুড়িয়েছেন। এই যে মেট্রো ট্রেন, ছাত্ররা পুড়িয়েন না, এটা তাদের দলের লোকরা পুড়িয়েছেন। তার ফ্যাসিস্ট চেহারাটা পুরোটা তিনি বের করেছেন। বের করে তিনি পুলিশদেরকে বলতেছেন, পুলিশ তো ভালো কাজ করতেছে, মিলিটারি তুমি কোনো গুলি শুধু পোড়ান নাই, পোড়ানোর পরে নাটকও করেছেন। নাটকও করেছেন। আচ্ছা, এই জিনিসের পরে যখন পুলিশ বাহিনী আমাদের ছাত্রদের উপরে গুলি করা শুরু করলো, একদম শেষ, আপনি 30 সেকেন্ডে শেষ করুন, আমরা গুলি করে শুরু করলো, তখন আমাদের দেশের মানুষ কিন্তু আর ঘরে থাকতে পারলো না। সুতরাং তারা কিন্তু সবাই বেরিয়ে আসলেন। যার ছেলে মারা গেছেন, বলছেন যে একটা ছেলে মারা গেলে আরেকটা ছেলে দাঁড়ায় থাকে। তো পুরা জাতি তখন রাস্তায় যে এই ফ্যাসিস্টকে আমরা সরাই ফেলবো। এই ফ্যাসিস্টকে যখন সরানো হয়েছে, এরা কিভাবে ঘরে যাবে? এদের তো ঘরে যাওয়ার কোনো উপায় নেই। আমি একদমই শেষ প্রান্তে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের এক ধরনের বাস্তবায়ন আমরা দেখছি, নতুন রাজনৈতিক দল, যেখানে কথা ছিল বিভিন্ন সংস্কারের, সেই সংস্কার হয়তো বা হচ্ছে বিভিন্নভাবে। তবে আপনাদের ঠিক এই মুহূর্তেই কেন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা মনে করেন? আমরা শুনছি যে 2-1 দিনের মধ্যেই সেই রাজনৈতিক দল আসতে পারে। যে ভাই যেটা বলছিল যে কনভেনশনাল যারা রাজনীতিবিদরা আছেন, তারা কিন্তু আমরা দেখেছি যে 90-এর পরে তাদের যে জায়গাটা, এবং এরশাদ, স্বৈরাচারী এরশাদ কিন্তু তার মৃত্যুর আগ পর্যন্ত সে মানে রাজনীতি করে যেতে পেরেছে। তার ব্যাপারে কিন্তু দেখা গেছে কেউ লিয়াজও করেছে, একবার অমুক দলে টানতো, তমুক দল টানতো,
তো তাকে কিন্তু নিষিদ্ধ করে তাকে কিন্তু শাস্তির আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত ছিল। সেই জায়গাটা আমরা দেখেছি এরকম করেছে। এবং বর্তমানে আমরা যখন বিভিন্ন ইস্যু আসছে, জুলাই ঘোষণাপত্র, চুপ্পু ইস্যু বা শেখ হাসিনার মানে শাস্তির ব্যাপার বা আওয়ামী লীগের নিষিদ্ধকরণের ব্যাপারেও কিন্তু আমি আমাদের যেই বর্তমানে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে আমি ঐক্যমত দেখতে পাচ্ছি না। মিস্টার ফখরুল আলমগীর সাহেব বলছেন যে এটা জনগণ সিদ্ধান্ত নেবে ভোটে। আমার ধারণা ঐক্যমত আছে, কিন্তু তারা নির্বাচনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, সেটাই, তারা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে এবং তাদের মনে হচ্ছে যে তাদের মানে আমরা তো বিগত সময় দেখেছি যে আওয়ামী লীগকে আবার নতুন করে ফিরিয়ে আনা বা এরশাদের দলকে নতুন করে ফিরিয়ে আনা, তো তাদের ব্যাপারে আমার মনে হচ্ছে যে তারা ভোটের জন্য তারা আবার নতুন করে এরকম স্বৈরাচারী দলকে আবার ফিরিয়েও আনতে পারবে। যেখানে আজকে একটা রিপোর্ট প্রকাশ পেয়েছে যে শেখ হাসিনা প্রত্যেকটি হাসপাতালে বলেছে যে যারা আহত যারা ছিলেন তাদের কোনো রকম যেন চিকিৎসা না দেওয়া হয়। এরকম একটা মানুষের ব্যাপারে আমাদের কেন এত হিসাব নিকাশ করতে হচ্ছে? এই জায়গাটাই যখন আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টিগুলা বা দলগুলো এত হিসাব নিকাশ করে সামনে আগাচ্ছে শুধুমাত্র কখন মানে তাদের আসনে বসবে, সেই জায়গাটাই আমরা মনে করেছি যে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তরুণরাই করতে পারবে এবং এই জন্যই আমাদের দল গঠন করা প্রয়োজন হয়েছে। আমাদের সময় শেষ। ধন্যবাদ ক্যাপ্টেন হাসিব এবং ধন্যবাদ এস.এম. সাইফ মোস্তাফিজ। বাংলাদেশের যেমন দুর্ভাগ্য যে বারবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের সুযোগে এখানে নিহত হয়েছে জনগণ, বারবার সেই আশার প্রলেপ দেখেছে যে এবার মনে হয় দেশটি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে, তেমনি সৌভাগ্যের কথা হলো বাংলাদেশই রুখে দাঁড়ায়। অর্থাৎ এখানে অন্যায় খুব বেশি দিন থাকে না। অর্থাৎ বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে, বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে একদলীয় শাসন চালু করেছিল সেটি রুখে দিয়েছে, বাংলাদেশে এরশাদ যে স্বৈর শাসন চালু করেছিল সেটি রুখে দেওয়া হয়েছে, এবং শেখ হাসিনা যে ফ্যাসিজম শুরু করেছিলেন সেটিও রুখে দিয়েছে ছাত্র জনতা। যে প্রত্যাশাটি থাকবে যে এই সুযোগে যেন রাজনীতিটা বাংলাদেশকে উন্নয়নের দিকে নিতে পারে, এই বিষয়টি আমাদের তরুণ এবং প্রবীণ দুই রাজনীতিবিদরাই মেনে নেবেন এবং একসাথে এগোবেন। শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর, 0 আওয়ার।